বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এখানে এই যে ছাত্র জনতার সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের 169তম দিবস। আমাদের এনএসটিভির ডেইলি ভিউজের যে অনুষ্ঠান www.dailynewsstar.com OLNP অনলাইন নিউজ পোর্টাল, আমাদের আজকের সিরিয়াল নম্বর 291, 22 জানুয়ারি 2024 বুধবার। শুরুতেই ডেইলি ভিউজের 2025 আজ আমাদের যে www.dailynewsstar.com OLNP 291 ডেট 22 জানুয়ারি 2025। শুরুতেই ডেইলি ভিউজের দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, অষ্টম ওয়েজবোর্ডভুক্ত সংবাদপত্র এটি। আজ খুলনার এই যে 250 বেড হাসপাতালের একটি বিজ্ঞাপন আছে দি ডেইলি নিউজ স্টার অষ্টম ওয়েজবোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্রে। দি ডেইলি নিউজ স্টার চিফ অ্যাডভাইজার পেজ হোমেজ টু মনমোহন সিং অ্যাট ইন্ডিয়ান হাই কমিশন। প্রেসিডেন্ট সিক্স ফিলিপিন্স সাপোর্ট ফর ব্রিঙ্গিং ব্যাক BBS স্টোকেন সার্ভিসেস। এখানে আমাদের এই যে আজকের আরো একটি ইংরেজি সংবাদপত্র দি ডেইলি ইন্ডাস্ট্রি। এখানে $234 বিলিয়ন লন্ডার্ড অ্যাব্রোড আন্ডার আওয়ামী লীগ গভর্নমেন্ট। এখানে ডেইলি ইন্ডাস্ট্রি বলছে যে 234 বিলিয়ন এই ডলার আর কি মানি লন্ডারিং হয়ে বাইরে চলে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে। দৈনিক ইত্তেফাক নির্বাহী আদেশের ঝড় বিশ্বকে বার্তা। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, বৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শিগগির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু মুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। এখানে আর একটা যে হেডলাইন, কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের কাউন্সিল। 45 বছরের নিচে কেউ আবেদন করতে পারবে না। আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ মামলা করে থাকি। আমি আইনশাস্ত্রটা পাশ করা। অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার নয়, এবং এই যে দেশ উই আর আন্ডার উইথ বাংলাদেশ মার্শাল্লাহ অর্থাৎ মিলিটারি ব্যাক, এখানটায় সরকারটা পরিচালিত হচ্ছে। এই সরকার এখনো কোনো সময়ই নির্ধারণ করে নাই। এই যে কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 45 বছর ঊর্ধ্ব আইনজীবীদেরকে নিয়োগ দেওয়া হবে, এই জায়গাটাই আর কি। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার কতদিন রান করবেন সাংবিধানিকভাবে, না ছাত্র জনতা সরকার 2024-এর আদলে, তার কোনো ডিক্লারেশন এখনো হয় নাই। যে সরকার ব্যবস্থার কোনো মেয়াদি এখনো নির্ধারিত হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক নয় এবং মিলিটারি ব্যাক আমরা এখন চলাফেরা করতেছি আর কি। এই জায়গাটায় আমি যতটুকু আইনে পড়েছি আর কি, বিচারপতির নেতৃত্বে যেহেতু বিচারপতিকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি, বার কাউন্সিলের সভাপতিকেও নিয়োগ দেয় রাষ্ট্রপতি। তো এই জায়গাটায় আর কি একজন বিচারপতি হিসেবে বার কাউন্সিলের পদাধিকার বলে একজন সদস্য থাকেন প্রধান বিচারপতি। তো সেই জায়গাটায় প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের কমিটি করতে পারেন কি পারেন না,
এটা আইনগত ব্যাপার। কিন্তু 45-এর নিচে কেউ বিচারপতি হওয়ার জন্যে আবেদন করতে পারবে না। এইটা তাহলে বিষয়টা কেমন হলো? আমি এখানটায় একজন আইনশাস্ত্র পাশ করা হিসাবে আর কি এখান থেকে আমার একটি উপস্থাপনা, যেটা হয়তো অনেকেরই জানা নাই, জনগণেরও জানা নাই, সেইটা হচ্ছে কি, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সাংবিধানিক নয় এবং এখন রাষ্ট্রটা সরকারটা পরিচালিত হচ্ছে এই যে মিলিটারির মাধ্যমে, এই কারণে এখন যে যে অবস্থায় যেখানটায় আমরা আছি উই আর অলওয়েজ স্ট্যাটাস কু পজিশন। এই জন্য এই জায়গাটায় এইটা করা যায় কি যায় না, আমি এই যে 1973 সালে ছাপাখানা প্রকাশনা আইন বইয়ের অথর এবং ওই যেটা আইসিটি অ্যাক্ট 2018 বইটিও আমার অথেন্টিকেশনে 2018 সাল থেকে, সাংবাদিকতা প্রকাশনা আইন বইটি 2001 সাল থেকে। বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে চীন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করতে পারবো। আইন উপদেষ্টা, আইন উপদেষ্টাই চিফ প্রসিকিউটরের কাজ করছেন, আইন উপদেষ্টাই পররাষ্ট্রমন্ত্রীর কাজ করছেন, আইন উপদেষ্টাই আজ আবার এইটা দেখছি যে এই গায়েবী মামলার আর কি এই যে এনেও চিফ প্রসিকিউটর আর কি আইন উপদেষ্টা, এই যে আসিফ নজরুল মহোদয় মাঝে দিয়ে সপ্তাহ 3 চুপচাপই ছিলেন, যখন দেখলেন তার সমুদায় কাজ স্বরাষ্ট্র উপদেষ্টা করে দিচ্ছেন। এখন আর কি এনে এইটার ওপরে আমি যে কথাটা সেই শুরু থেকেই বলছি, 1991 সাল থেকে, আপনি যখন পোর্টফোলিও হোল্ড করবেন রাজনৈতিক, তখন মন্ত্রী হবেন না, মন্ত্রী হলে দলের পদে থাকবেন না, আর আপনার নিজস্ব যে সকল ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবেন। আর যদি নিজের ব্যবসাও করেন, দলের পোর্টফোলিও হোল্ড করেন, তাহলে সম্মানিটা নিবেন না। এখানটায় আমি আজ আবারও উপস্থাপন করছি, যার কাজটা সে আইন উপদেষ্টার কাজ না করে এখন চিফ প্রসিকিউটরের কাজটা করছেন আসিফ নজরুল মহোদয়। আমি 18 কোটি জনগণের একজন, যেমন দেশ যেহেতু এখন উই আর আন্ডার এই যে মার্শাল্লাহ, এবং এখানটায় আর কি ওই আমাদের যে সরকার ছাত্র জনতা সরকারের মেয়াদহীন এবং 2024 ছাত্র জনতা সরকার এটা সাংবিধানিক নয়, যে কারণে ইতিমধ্যে এই যে ছাত্র জনতা যে রাষ্ট্রপতিকে এখানটায় পদচ্যুত বা পদত্যাগ করাতে যেয়ে তারাই শেষ পর্যন্ত মানামানি হানাহানি হয়ে 4 জন হসপিটালে যায়। এরপরে প্রোক্লেমেশনের ঘোষণা কয়েক দফা পিছাইয়াও সেইটা আর আসলে স্বরূপ পাই নাই। এখন আবার আর কি মাননীয় প্রধান উপদেষ্টা এই যে তথ্য সচিব বলছেন কি যে এখানটা থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা হবে না। তো এখানটায় আর কি আমার আবারও সেই উপস্থাপনা, আপনাদের যার যে উপদেষ্টা কাউন্সিলর তার কাজটাই সে করেন, প্রধান বিচারপতি সহ সকলেই আর কি আপনারা নতুন করে কোনো কাউন্সিলর বা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যেমন বসে গেছে জোর করে, আপনিও মাননীয় প্রধান বিচারপতি, আপনাকে আমি একজন আইনজীবী হিসেবে, দেশের একজন সুধী নাগরিক, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে সম্মান করি। এই জায়গাটায় এমন কিছু করবেন না যাতে করে আমাদের বলতে না হয় এর থেকে আগের সরকার, হাসিনার সরকার, খালেদা জিয়ার সরকার, এরশাদের সরকার, খন্দকার মুস্তাক সাহের সরকার ভালো ছিল, এইটা আমরা বলতে চাচ্ছি না। ওই সময়টায় এরশাদ সরকার কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ করেছিল। তো সেই রকমটা যাতে আমাদের না বলতে হয় যে এর আগের এরশাদের আমলের প্রধান বিচারপতি ভালো ছিল। তো এই জায়গাটায় আমি যতটুক আইনে পড়েছি আর কি, যার কাজটা সেই করুন। আর এই যে কোনো প্রধান বিচারপতি হোক বা কোনো মন্ত্রী হোক বা সচিব হোক বা মাননীয় রাষ্ট্রপতির এসআরও বলে বা রাষ্ট্রপতির আইন বলে, যেগুলো কাউন্সিল এই যে পরিদপ্তর অধিদপ্তরগুলো হয়, এইগুলোর ওপরে নতুন করে আর কেউ কোনো কমিশন বা কাউন্সিল করতে পারে কি পারে না, এটা আইনগত ব্যাপার, এর ওপরে আমার কোনো মন্তব্য নাই। আমি এখান থেকে পত্রপত্রিকা বিভিন্ন বুদ্ধিজীবী পরজীবীদের লেখালেখি পড়েই আমি উপস্থাপন করলাম।
সাবেক ডিজি মইনুলকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধীদের 2 গ্রুপের সংঘর্ষে আহত 7। বিষয়টা উদ্বেগজনক। হাসনাত, এই যে ছাত্রদের এই যত গন্ডগোল, ফ্যাসাদ, মারামারি, এর পিছনেই কিন্তু এই হাসনাত ছেলেটা আর কি। যাই হোক, এ আবার বলছে কি যে বিষয়টা উদ্বেগজনক। যাই হোক, 7 জন আহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কার্যালয় কোথায় আমি জানি না। তো এইটা খুব দুঃখজনক। এখান থেকে আর কি আমার একটি উপস্থাপনা যেটা বলে আসছি, যেমন ইনম্যাচিউর এই যে ছাত্রদের উপদেষ্টা হওয়া ঠিক হয় নাই, আবার যারা এনজিও ব্যবসা করে উপদেষ্টা হয়েছেন তাদেরও আমাদের এই সম্মানীটা নেওয়াও ঠিক হচ্ছে না। আপনারা হয় এনজিওর কাজটা করেন, না হলে আমাদের সেবা দেন। আপনাদের যেহেতু দেশ সেবা করার, রাজনীতি সেবা করার, গণতন্ত্র সেবা করার খায়েশটা আছে, আমাদের এই 18 কোটির ভিতরে 16 কোটির মতো দরিদ্র মানুষ, এদের আপনার এই টাকাটা নিয়ে আপনাদের সম্মানীটা নিবেন না। আমি এখান থেকে উপস্থাপন করলাম। সবাই যদি দেয় 18 কোটির একজন জনগণ হিসাবে, আমারটা কিন্তু আমি দিতে রাজি নই। তখনই আমি রাজি হব আমার ট্যাক্সের টাকাটা দিতে, যখন শুধুমাত্র বাংলাদেশকে, সংবিধানকে, সংসদকে, আমাদেরকে, বাংলাদেশের জনগণকে উপদেষ্টারা সার্ভিসটা দিবেন। তখনই এই রকমটা ভাবে আর কি ওই সকল ক্ষেত্রের এই যে কমিশনের যারা চেয়ারম্যান হয়েছেন তাদের ক্ষেত্রেও একই কথা আমার এখান থেকে। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত সম্ভব হচ্ছে না। আমি এই বেগম খালেদা জিয়া নিয়ে অনেক ইস্তেগফার দোয়াটা করেছি, আজও আবার দোয়া করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুততলায় সুস্থ করে আমাদের মাঝে ফেরত পাঠান, আমিন। এখানটায় এই ছাত্রদের রাজনৈতিক দল গঠন বিষয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সংশয় দেখা দিয়েছে সলিমুল্লাহ খান। এই সলিমুল্লাহ খানকে আমি সেই এরশাদের সময় থেকেই দেখছি আর কি। উনি হচ্ছেন এখন যেমন ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে মনে হয়তো আওয়ামী লীগেরই উনি 1 নম্বর লোক, এখন মনে হচ্ছে সলিমুল্লাহ খান গণেশটা ঘুরিয়ে নিয়েছে। কারণ ব্যবসা বাণিজ্য দোকান খুলে বউনিটাই হচ্ছে না, রাজনৈতিক দোকান খুলে সলিমুল্লাহ খান তো মহা গুসা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে ছাত্র নেতা এদের উপরে। উনাকে প্রথম নামটা এসেছিল সলিমুল্লাহ খান উপদেষ্টা হিসাবে, উনাকে উপদেষ্টা করা হয় নাই বলে এই যে গুসাটা হয়েছে। তো এইটা এই রকম বয়সে এসে এনার এই যে ভোল পাল্টানো, মানুষ হয়তো ভাবছে সলিমুল্লাহ খান এরকম কেন, না, উনি সেই এরশাদের সময় থেকে এই পর্যন্ত উনি সর্বদাই আর কি সুবিধাবাদীর দলে। এখন আবার এই জায়গাটায় যখনই এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে সলিমুল্লাহ খানকে উপদেষ্টা করা হয় নাই, তখন আর কি উনি এই জায়গাটায় আমাদেরকে জ্ঞানদান করছেন ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সংশয় দেখা দিয়েছে। আমি কোনো সংশয় দেখছি না, কোনো রাজনৈতিক দল আমি শুনি নাই বলতে। ওই যে সিপি, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, ইসলামিক দলগুলো সকলেই এই যে ছাত্রদের রাজনৈতিক দলের পক্ষে। সলিমুল্লাহ খান মহোদয় কোথা থেকে জেনেছেন আমি এটা জানি না। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ঘনিষ্ঠ লবি ও প্রথম পাক্ষিক বিষয়ক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এই যে ইসরায়েল, এখানটায় আবার কি হয় দেখার ব্যাপার। পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন ট্রাম্প। আবারও 6 মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু। ভ্যাট বৃদ্ধির ফলে দাম তেমন একটা বাড়েনি। অর্থ উপদেষ্টা, এই অর্থ উপদেষ্টা আমি বলেই যাচ্ছি অথর্ব আর কি। ভ্যাট বৃদ্ধির ফলে এই দাম তেমন একটা বাড়েনি। কত বেড়েছে, কেন বেড়েছে, কেন বাড়বে? আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এটা দয়া করে না ঝাঁপ দিয়ে উঠে বসেছেন এইরকম কথাটা আমাদেরকে বলবেন না।
আমাদের এখন বয়স হয়েছে, এটা নিতে পারি না। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। এই জনগণের পক্ষে এই কাতারে আমি এই আমার এখান থেকে কথা বলতে যাইয়ে, ছাত্র জনতার কথা বলতে যাইয়ে, আমি কেন মুক্তিযুদ্ধ করি, আমি কেন জয় বাংলা বলি, আমি কেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলি, এইগুলোর কারণে আমার এই অফিসে এই যে মাননীয় উচ্চতর আদালত হতে মুক্তিযোদ্ধাদের ওপরে আদেশনামা জারি হওয়ার পূর্ব পর্যন্ত আমি এই অফিসটা খুলতে পারি নাই, প্রোগ্রাম করতে পারি নাই। যার যে কাজটা সে সেই কাজটা করেন। দ্রব্যমূল্য বৃদ্ধি কম, এই কাজটা বাণিজ্য মন্ত্রীর। তাহলে ওই বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, ওনার কাজটা অর্থ উপদেষ্টা করুন, পররাষ্ট্রমন্ত্রীর কাজটা অর্থ উপদেষ্টা করুন। আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা এখানে বাজারে যাইতে পারি না, আমরা এখানে পথে ঘাটে হাঁটতে পারি না, আমরা একটা রিক্সা চড়তে পারি না। 30 টাকার ভাড়া 50 টাকা দেওয়ার পরেই টাকা ব্যাক চাইলে রিক্সাওয়ালা বলতেছেন এই যে ইউনূস মহোদয়ের সরকারের আমলে মাত্র 50 টাকা দিলেন 30 টাকার ভাড়া, তার মানে 100 টাকা দিলে খুশি হতেন। এই অর্থ উপদেষ্টার ভ্যাট তেমন একটা বাড়ে নাই, এই রকম কথাটা ওনার তো আর এখানে কিনে খাইতে হচ্ছে না। ঝালে ঝোলে অম্বলে আছেন, বয়স হয়ে গেছে 80 ঊর্ধ্ব, এখন আবার উপদেষ্টা সেজে বসে আছেন। এই জায়গাটায় আমাদেরকে সার্ভ করার জন্য যদি এসে থাকেন, আমাদের কথা বলেন। দাম বেড়েছে, অসুবিধা হয় নাই, মোটাই বলবেন না, এইটা এখান থেকে বলে দিচ্ছি। আর ওই যে আমাদেরকে এই সেবা দেওয়ার নামে আপনারা মাসিক তুষ্টি হিসেবে এই যে 10 লক্ষ টাকার উপরে ঘর ভাড়া মিলে এই টাকাটা নেবেন না। 18 কোটির ভিতরে 16 কোটি আমরা দরিদ্র সীমার নিচেই বাস করি। আমাদের এই টাকার হকটা আপনি নষ্ট করবেন না। আপনারা উপদেষ্টা যারা বয়স হয়ে গেছে, যাদের রিটায়ার্ডের চেয়ে বয়স বেশি, তারা আমাদের তো সেবা করতে এসছেন, জনসেবা, ধর্মসেবা, তা দেশ সেবা। এই জায়গাটাই বৈষম্য দূর করা, এই যে আগের সরকারকে তাড়ানো, এইটাই যেহেতু করতে এসছেন, বাড়ির থেকে টাকা নিয়ে এসে গাড়ির তেল পুড়িয়ে আমাদেরকে ধর্মীয় মূল্যবোধের ওপরে তাবলিগ ত্যাগ করে দেন। এছাড়া আমি আর কিছু বলতে চাচ্ছি না। এই যে অর্থ উপদেষ্টা মহোদয় ভ্যাট বাড়াই, তেমন অসুবিধা হয় নাই, তেমন অসুবিধা হয় নাই আপনার 14 গোষ্ঠীর, আমার 14 গোষ্ঠীর। আমরা তো কিনেই খেতে পাচ্ছি না। এইটা এমনটা করবেন না আর কি, আমাদের সাথে তামাশা করবেন না। আমাদের বয়স হয়েছে, এইগুলো করলে এগুলো নিতে পারি না। আমি এই পত্রিকার সম্পাদক হিসাবে আপনার এই নিউজ পড়ে আজকে আমার কাছে শতাধিক ফোন এসছে সাংবাদিকদের, যে সম্পাদক স্যার কিছু বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে উপস্থাপন করেন। আমি আমার এই টেবিল থেকে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপন করলাম মাত্র। আওয়ামী লীগ প্রমাণ করেছে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। এই যে শফিকুল ইসলাম, জামাত ইসলামের সভাপতি, ইনি জাসদ ছাত্রলীগ করতেন, পরে আওয়ামী লীগের নৌকার শিকা মারতেন, এরপরে জামাত ইসলামে ঢুকে এইবার জামাত ইসলামের এই যে সভাপতির পদটাই ছিনতাই করে নিয়েছেন। এই সেই জামাত ইসলাম যারা আর কি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, 1971 সালের এরাই কিন্তু এই দেশের বিরোধিতা করেছে, এই দেশের নয়, তখন এটা ছিল পাকিস্তানের একটি প্রদেশ, পূর্ব পাকিস্তান। এই দেশে বিরোধিতা করেছিল যারা বাংলা ভাষায় আমরা কথা বলি, যারা আমরা এই দেশে বাংলাদেশটা আলাদাভাবে আর কি কি বলে স্বশাসিত হোক, সেইটা যখন না করতে পেরেছে আর কি, তখন এখানে শফিকুল ইসলাম সাহেব বলছেন আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয়, হত্যাকারী, গণহত্যাকারী সিন্ডিকেট। তাহলে 1971 সালের ওই যে আমার বাড়ির সামনে এই যে 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের দিন, যখন আমরা ভারতীয় শরণার্থী শিবির হতে যশোর কলকাতা রোড ধরে এসে আমার বাড়ির সামনেই বট গাছের নিচেই পাকিস্তানি সেনাবাহিনীর যে বাংকার ছিল, বাংকারের ভিতরে 3টি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ের লাশ 13 কি 14 তারিখে তাদের শ্লীলতাহানি করে খুন করা হয়েছে। তো এইগুলো কি গণহত্যা নয়? 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যে 30 লক্ষ মানুষ এই যে এখানে শহীদ হয়েছে, তার প্রায় 30,000-এর উপরে বনগা, বেনাপোল, রণাঙ্গন, যেটা মুক্তিযুদ্ধের ময়দানে আমি নিজে দেখেছি। আমি 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। প্রতিদিন এই যে গুলাগুলির সময় মোটরের শব্দে, গুলার শব্দে ইত্যাদি দেয়া, এমন কোনো দিন ছিল না যে দিন আনতে
20, 30, 40, 50, 60, 100 জনের মৃত্যু খবরটা আমরা পেতাম না। আমাদের ওই যে রিফিউজি ক্যাম্পে শেষ পর্যন্ত মেজর মঞ্জু সাহেব, আমার সেক্টর কমান্ডার 8 নম্বর সেক্টরের, উনি আমাদের শিখাইছিল তোমার সামনে যদি কেউ মরে যায় রেকিতে পড়ো, তাহলে কিভাবে আর কি গিরান সেলুটটা দিবে, যে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লাল সালাম, এই ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো সেই জায়গাটায় যে গণহত্যা দেখেছি আর কি, সেই শফিকুল ইসলাম যেহেতু উনি আওয়ামী লীগ করতেন, জাসদ এই যে ছাত্রলীগ করতেন, তার তো এইটা একটা দরদ হতেই পারে আর কি। আওয়ামী লীগের এই খুসাটা না দিলে ওনার এইটা ভালোটা লাগে না আর কি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, আপনি আপনার কাজটা করেন। এই যে শফিকুল ইসলাম সভাপতি জামায়াতে ইসলামী বাংলাদেশ, তাবলিগটাকে এক করে দেন। সুদের ব্যবসা থেকে ইসলামী ব্যাংকের মতো সকল ব্যাংকগুলোকে বের করে আনেন। এই যে বইয়ের বাজারের ইসলামী ব্যাংকের সকল টাকা জামাতে ইসলামের নেতারা এখান থেকে ওডি নিয়ে ওই যে লগ্নি করেছে, কিন্তু বই দিতে পারেন নাই। এইটা বুঝবে দেশের জনগণ, যাদের কোমলমতি ছাত্রছাত্রীরা নাতিপুতিরা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, তাদের এখন কোনো কথাটাই নাই। কিন্তু এই বইটার টেন্ডারগুলো সব পেয়েছিল বিএনপি সমর্থিত। আমি 9 বছর পুস্তক সমিতির কর্মকর্তা ছিলাম, আর এখান থেকে ছাপাখানার কাজটি নিয়েছিল জামাত ইসলামের লোকজন, এবং টাকা লগ্নি করেছে ইসলামী ব্যাংক। কিন্তু যা হবার তাই হয়েছে। এখান থেকে উপস্থাপনা আবারও আপনি রাজনৈতিক দলের একটি ইসলামিক দলের আপনি সভাপতি জামাতে ইসলামের শফিকুল ইসলাম সাহেব, তাবলিগটাকে এক করে দেন। এই ভাবাবেগের কথা বলবেন না। এইটা এই যে আপনি যে কথাটা বলেছেন হাইপোথেটিক্যাল, এটা হচ্ছে গুনাই কবিরার সমান। তো এই কথাগুলি আপনার এটা না বলাই ভালো আর কি। আপনাকে আমি কোনো উপদেশ দিচ্ছি না। হাদিস কোরআনে এই যে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এই জীবনী কিতাবের ভিতর থেকে আর কি আপনার এই কথার সাথে সিমিলারিটি রেখে এইগুলো এখন কেন রাখি, এটা যদি আমি সামনে না রাখি আমাকে তো মেরেই ফেলবে আর কি। এমনিই তো আওয়ামী লীগ করি, এখন আর আওয়ামী লীগ করি না। এই দেশে আওয়ামী লীগ নাই, হিন্দু আর নাই। যদি হিন্দু থাকতো তাহলে 2টি মন্দির পাহারা দিবে কেন? এদেশে মন্দির তো 7 লক্ষ। তো এই জন্যই আর কি এখানে এখন আওয়ামী লীগ নাই, আমি আওয়ামী লীগ করি না, আর এই হিন্দুরাও নাই। তো কাজেই এখানটায় আমি এইটা কেন বলছি, এটা আমার কোনো রাগ অভিমান, রাজনৈতিকগতভাবে মুক্তিযোদ্ধা হিসাবে যেটা হাইকোর্ট বলেছে, মুক্তিযোদ্ধাদেরকে এদেশের জনগণকে যার যা খুশি কোন বাংলা বলবে, কার ছবি মাথায় রাখবে না গলায় ঝোলাবে, এটা তার একান্ত নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে আমি আবারও সেই উপস্থাপনা উপদেষ্টা মহোদয়দের প্রতি, রাজনৈতিক দলের নেতাদের প্রতি, যার যে কাজটা সেই করেন। ইসলামিক দলগুলো আমাদের তাবলিগকে এক করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখনকার যে শেষ প্রোগ্রাম 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।